আবারও আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহের দেশে। এ পর্যায়ে আসলে পুরো সময় জুড়ে যে আলোচনা হলো সেটা বুঝলাম যে কার্যক্রম নিষিদ্ধ একটি দলের আসলে ফেরা না ফেরা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য আছে কিনা কি মনে করেন আপনি? সাইদ খান, আপনার কাছ থেকে শুরু করি এবার। জি ধন্যবাদ। আসলে কোনো ঐকমত্যই নাই, যে যার ধান্দায় ব্যস্ত, যে যার দল ভারী করায় ব্যস্ত। আপনি দেখেন এনসিপির যে আহ্বায়ক মাননীয় এমপি নাহিদ ইসলাম, সম্মান রেখেই বলি, তিনি মাইক্রোফোন সামনে নিয়ে প্রেস কনফারেন্স করে ঘোষণা দিলেন, আপনারা যারা আওয়ামী লীগ করেন, বিভিন্ন পদে ছিলেন, নানান পদে, ছাত্রলীগ করলেও আপত্তি নেই, আওয়ামী লীগ করলেও আপত্তি নেই, আপনি ফ্যাসিস্টের বাপ হলেও আপত্তি নেই, এনসিপিতে আসলে আপনি পরিশুদ্ধ হয়ে যাবেন, দেশপ্রেমিক হয়ে যাবেন। অথচ দেখুন এই আওয়ামী লীগ এখনো পর্যন্ত, আওয়ামী লীগের তৃণমূল ওয়ার্ড পর্যায়ের কোন কর্মী পর্যন্ত বলেছে যে 24-এ শেখ হাসিনা যেটা বলেছে করেছে সেটা ভুল করেছে, অপরাধ করেছে, এটা বিচার হওয়া উচিত বলেছে? আজ পর্যন্ত বলেনি। তাহলে সেই আওয়ামী লীগকে, সেই আওয়ামী লীগের নেতাদেরকে দুধ এবং তুলসী পাতা নিয়ে বসে আছে এনসিপি, ধুয়ে মুছে সাফ করে ঘরে নেবে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে ওই মানে ওই কি যেন একটা কথা আছে না, ভাসুরের নাম মুখে নিতে মানা, এরকম কিছু একটা। আওয়ামী লীগের কিছু লোক বিএনপিতে যোগ দিছে। বিএনপি আওয়ামী লীগ তো মানে এপি টু পিট দল, যেভাবেই বলেন না কেন। আমারও একটা পলিটিক্যাল ইডিওলজি আছে, আমি স্বীকার নাই করলাম। বিএনপি আওয়ামী লীগ একই, মানে দুইটাই জাতীয়তাবাদী দল। একটা বাঙালি জাতীয়তাবাদ আওয়ামী লীগ করে, পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়ান জাতীয়তাবাদ, আর বাংলাদেশি জাতীয়তাবাদ যেটা, সেটা হচ্ছে বিএনপি, যারা বাংলাদেশের এই সার্বভৌমত্ব স্বীকার করে রাজনীতি করে। দুইটাই কিন্তু ভাইস ভার্সা। এখন বিএনপিতে 2-4 জন যেতেই পারে, কারণ বিএনপি তো অনেক আগের থেকেই অপরাধী দল। এনসিপি একটা নতুন সম্ভাবনা নিয়ে জন্ম নিল। আচ্ছা, এই গোলাপ বাগানের মধ্যে এই বুনো ফুল ফুটালো কে? কারা ফুটাচ্ছে? যাদের সম্ভাবনা ছিল তারা আর কিশোর গ্যাং একই। কিশোর গ্যাং যেমন অপরাধ করে না, কিশোর গ্যাংয়ের যারা সদস্য আছে তারা বোঝেই না যে তারা কি অপরাধ করছে, তারা মনে করে সবই ঠিক আছে, বড় ভাই বলছে সব ঠিক আছে। এনসিপির লোকজনের, এনসিপির নেতাদের দেখে আমার কিশোর গ্যাংয়ের সাথে মিল খুঁজে পাই। তারা যা করবে সব সঠিক, যা করবে সব সঠিক। এটা ঠিক না। এনসিপির একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, এবং এই যে ফ্যাসিস্ট বললেন না যে আওয়ামী লীগ ফিরবে ফিরবে, আরে ভাই আওয়ামী লীগ ফিরে গেছে। গতকালকে দেখলাম চিটাগাং যেন কোন জায়গায় বিএনপির ছাত্র দলের ছেলেপুলেকে যুবলীগের ছেলেপুলে পিটিয়েছে। আপনি দেখুন আমার নিজ জেলা পিরোজপুর, সেই জায়গায় শাহিন চাকলাদার নামের যশোরের একজন এমপি ছিল, তার গানম্যান সে জেলা যুব দলের সদস্য হয়ে গেছে। বোঝেন? তাহলে কারা দিচ্ছে এই? আমি বিএনপিকে কিন্তু এক পেশে আমি বলছি না যে তারা ভালোই করছে, তারাও করছে, ভাগাভাগি করে খাচ্ছে। যখন যার ভাগে কম পড়ছে সে তখন অপরাধী। আমি একটু আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে শুনতে চাই। সাইদ খান যে বললেন যে আসলে গোলাপ বাগানের মধ্যে বুনো ফুল ফুটালোকে, উত্তরটা কি পাওয়া যাবে কিনা আপনার কাছে? না, প্রথমত সাইদ খান যেটা বলছেন যে জামাতের সাথে জোটের ব্যাপারে তো আমাদের ন্যাশন ওয়াইড একটা কনসার্ন আছে আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে, বাট আমরা তো ক্লিয়ার করেছে যে এটা একটা আপনার নির্বাচনী কথা বলিনি। আমি বলছি নির্বাচনী বাস্তবতা, সেই বাস্তবতা আসলে আমাদের তখন ক্যালকুলেশনে মনে হয়েছিল যে আমাদের সাথে আমাদের গেলে হয়তো বা আমাদের নির্বাচনের ফল ভালো হবে, অপেক্ষাকৃত ভালো হবে। আর একটা বিষয় হলো যে পরবর্তীতে আমরা যে জোট 11 দলীয় জোট যেটা ছিল, ধরেন এই জোটের মধ্য থেকে কিন্তু এনসিপি তার মতো স্বতন্ত্র অবস্থান বজায় রাখছে। এখন আমাদের সবচেয়ে বড় যে আপনার চ্যালেঞ্জ হলো তৃণমূলে পৌঁছানো, এবং আমরা সেটাই করার চেষ্টা করছি। আর মূলধারার যে রাজনৈতিক বিতর্ক, আমরা এখনো বলবো যে যেমন আওয়ামী লীগ প্রশ্নে যে বিষয়টা বলছে, যে আওয়ামী লীগের ব্যাপারে আমরা তো একটা স্বচ্ছ পলিসি আগে থেকে দাবি করেছিলাম। আমরা বলেছিলাম যে এখানে একটা রিকনসিলিয়েশন কমিশন করার মাধ্যমে যারা দাগী অপরাধী, যাদের বিরুদ্ধে সত্যিকার অর্থে আপনার মামলা আছে, যারা আসলে আপনার অপরাধী, আর এর বাইরে যারা আছে তাদেরকে আপনার কমিশনের মাধ্যমে বিশুদ্ধ করে না, এইটা আরেকটা ফেসিস্ট চিন্তা। সাইদ ভাই, এইভাবে আমরা হয়তো বা তর্ক করতে পারি, বাট যদি আমরা রাষ্ট্র পুনর্গঠনের কথা চিন্তা করি তাহলে তো এই জনগোষ্ঠী ক্ষতি পালাইলো কেন? কম অপরাধ তো তার করার কথা ছিল। আমি জাস্টিফাই করছি না, এবং কোনোভাবে আওয়ামী লীগকে জাস্টিফাই করা আমাদের অপরাধ করেনি। তো এখন মূল জায়গাটা হলো যে আওয়ামী লীগের মধ্যে থেকেও আমাদের ইয়াটা কি, যে আমরা এই দেশের সামনের দিনগুলোতে আপনার মানুষদের নিয়ে এগিয়ে যেতে হবে। এখন আওয়ামী লীগ যদি দেখেন, আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু কিন্তু এনসিপি না বিএনপি না, আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু আওয়ামী লীগ নিজেই, এবং শেখ হাসিনা হারসেলফ আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু। তো এখন এই যে আপনার হাসিনার হাতের কক্ষিগত যে আওয়ামী লীগ ধরেন, এখান থেকে যদি সাধারণ মানুষ যারা আছে তারা অনেকে যদি রিকনসিলিয়েশন কমিশন হতো, তো আপনি তো তাদের অনেককেই পাইতেন, তখন আপনি একটা ওপেন আর বাকিদের অপরাধী হিসেবে তাদের বিচার করতে পারতেন। কিন্তু এখন যেটা করেছেন,
আলাউদ্দিন আমি মোহাম্মদ। আমার শেষ সেটা হলো যে এখন যেটা করেছেন সেটা হলো যে যার ক্ষমতা আছে তার ক্ষমতা দিয়ে জাস্টিফাই করছেন, যেটা বলছেন ভাই গানম্যান যুবদলের নেতা হয়ে গেছে। আর এনসিপি আমাদের পজিশন খুব স্পষ্ট, কারণ আমাদের তো এখন আমাদের ক্ষমতা নাই, আমাদের হয়তো আগামী 20-30 বছর একটা আপনার রাজনৈতিক লিগেসি আমাদের তৈরি করতে হবে। সেটার জন্য আমরা যাই করতে চাই, আমরা স্বচ্ছ থাকতে চাই জনগণের কাছে যে আমরা এইভাবে আগাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ। এমপি আপা, আপনি আর কোনো কিছু যুক্ত করতে চান কিনা? না, আমাদের শেষ করে দিতে হবে, 1 মিনিট। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন, আওয়ামী লীগের এনসিপির আমার মনে হয় যে এনসিপির নেতাদের মধ্যে একটু সমন্বয়টা মনে হয় সেরকম নাই, কম। যে কারণে আমার মনে হয় যে তাদের সমন্বয়ের অভাবেই যে পরবর্তী যে প্রবলেমগুলো হচ্ছে, মানুষের প্রত্যাশা ছিল অনেক বেশি এনসিপির প্রতি। আমি এখনো মনে করি যে তারা যদি এখনো সঠিক রাজনীতিটা করে তারা ভালো করবে। এবং আপনি দেখেন যে গত আপনার যেটা হলো মূল কথা, যে গত নির্বাচনে আপনার ভোটের মার্জিনটা দেখবেন যে বিরোধী দল এখন যে বৃহৎ বিরোধী দল জামাতের এত ভোট করতে আসলো, এই ভোটগুলি কি জামাতের? এই ভোটগুলি যে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের দেশে অবস্থান করছে তারা কিন্তু বিএনপিকে ভোট দেয় না, তারা কিন্তু জামাতকে ভোট দিয়েছে। কাজেই জামাত, এনসিপি, জামাত এদের মাধ্যমে কিন্তু তারা জায়গা করে নিচ্ছে। এবং আরেকটা কথা যেটা আমি বলতে চাই যে এনসিপি আলাউদ্দিন আমার ছোট ভাইয়ের মতো, আমি বলতে চাই যে তারা সে যে কথাটি বললো যে আমরা এখন না, আমরা 20-30 বছর পরে ক্ষমতায় আসতে চাই, এই কথাটা যদি তাদের, আমি যেটা বললাম প্রথমে সমন্বয়ের অভাব, এটা যদি আজকে নাহিদ বা তার দলের সেক্রেটারি এরা যদি চিন্তা ভাবনা করতো যে আমাদের এখন ক্ষমতা না, আমরা ক্ষমতা নিব আর 10-20 বছর পর, তাহলে জামাতের সাথে তারা ঐক্য যেত না। এবং জামাতের সাথে ঐক্য না গেলে তারা অনেক ভালো করতো এবং তারা একটা স্বতন্ত্র রাজনৈতিক দল হিসেবে আরো অনেক ভালো করতো। আমি মনে করি এখনো তাদের সুযোগ আছে দলটাকে, মানে তাদেরকে প্রতিষ্ঠিত করা। আর আমি মনে করি যে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, ইনশাল্লাহ বিএনপির উপরে রেখে তারা 12 ফেব্রুয়ারি ভোট দিয়েছে, ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একে ইনশাল্লাহ সকল বাধা উত্তীর্ণ করে আমরা এগিয়ে যাবো। নিশ্চয়ই, অসংখ্য ছোট্ট ধন্যবাদ। ইনফরমেশন একটু কারেকশন করে দিই, সেটা হচ্ছে আমাদের যে লিগ্যাসি তৈরি করা, ক্ষমতায় যাওয়া আসা না, আমাদের 20-30 বছর লিগ্যাসির কথা চিন্তা করে কাজ করাটার কথা আমি বলেছিলাম। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে আমাদের সপ্তাহের দেশে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল সপ্তাহের দেশে আজকের মতো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহের দেশে, আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী। আজকে আমরা সপ্তাহের দেশে আলোচনা করব রাজনৈতিক বিতর্ক ও বাস্তবতা, এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন, আমার ডান পাশে আছেন সাইদ খান, কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক, এবং তার পাশে রয়েছেন অ্যাডভোকেট শিরিন সুলতানা এমপি, স্বনির্ভর বিষয়ক সম্পাদক বিএনপি, এবং তার পাশে রয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের তিনজনকে আজকে আমাদের সপ্তাহের দেশের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে অ্যাডভোকেট শিরিন সুলতানা এমপি আপনাকে দিয়ে শুরু করি, যেহেতু সরকারের মোটামুটি 3 মাস হয়ে গেছে বলা যায়, এবং এই 3 মাসের মধ্যে বিশেষ করে 24 পরবর্তী গণ অভ্যুত্থানের পর একটা পরিবর্তিত প্রেক্ষাপটে তারপরে নির্বাচন হলো, বিশেষ করে গণতন্ত্র, সুশাসন, ইকোনমি বলি, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে তথ্য সেবা বা তথ্য প্রবাহের যে স্বচ্ছতা জনগণ দেখতে চায়, সবগুলোর মধ্যেই কিন্তু জনগণ একটা দৃশ্যমান পরিবর্তন আমরা দেখতে চাই। আসলে এই বাস্তবতা মাথায় রেখে জনপ্রত্যাশার সাথে সরকারের আসলে কর্মকৌশলের সমন্বয়টা কেমন হচ্ছে বলে আপনি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশ টিভির সকল দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমরা সরকার গঠন করেছি 3 মাস প্রায়। তো সেই সরকার গঠনের পর থেকে দেখেছেন যে খুব অল্প সময় পরেই একটা আন্তর্জাতিক বিশ্বে একটা বড় ধরনের পরিবর্তন, এবং সেখানে দেখেছেন যে ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধ, সেই যুদ্ধ শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে একটা পরিবর্তন এনে দিয়েছে। সেই একটা সদ্য একটি সরকার মানে মাত্র গঠন হওয়ার পরপরই একটা বড় ধরনের আন্তর্জাতিক ধাক্কা, তাছাড়া যে একটা ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে বিএনপি ক্ষমতা এসেছে, সেটা ধরনের অনেকেই বলেছে, আমাদের নির্বাচনের সময় বলেছে, নির্বাচন আগেও বলেছে যে দেশের এই পরিস্থিতিতে আসলে সরকার গঠন করে বিএনপি কেমন করে কি করবে। তারপরও আমরা দেখেছি যে বিএনপি এ পর্যন্ত বিএনপি মানে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনারা হয়তো সবাই লক্ষ্য করেছেন যে তিনি কিন্তু গতানুগতিক দেশ পরিচালনার চেয়ে একটু আলাদা করে উনি দেশ পরিচালনার চেষ্টা করছেন। এবং আপনি দেখবেন যে যেটা আপনারা যে বিশেষ করে আপনাদের সংবাদপত্রের স্বাধীনতা বা সংবাদপত্রকে প্রাধান্য দেওয়া, এবং বিশেষ করে উনি জনগণের যে মৌলিক যে চাহিদা এবং সেই চাহিদার প্রতি উনি গুরুত্ব দিয়ে উনি চেষ্টা করছেন যে একটা নতুন ধরনের পরিবর্তন আনার জন্য। উনি দেখেন যে উনি নির্বাচনী যে প্রতিশ্রুতিগুলো তিনি তার 31 দফার মধ্যে দিয়েছেন, এবং বিশেষ করে নির্বাচনকালীন যে
প্রতিশ্রুতিগুলো উনি দিয়েছিলেন সেগুলোর প্রতি তিনি সবচেয়ে বেশি দৃষ্টিপাত করেছেন। এবং তিনি যেটা আমি বিশেষ করে আমি যেহেতু একজন নারী এবং নারী হিসেবে আমি আমার নির্বাচনী এলাকায় আমরা চেষ্টা করেছি যে নারীদেরকে কনভিন্স করার জন্য এবং নারীদেরকে মানে আমাদের পক্ষে আনার জন্য বা আমরা মানুষকে কিছু দেওয়ার জন্য যে ফ্যামিলি কার্ড, তিনি তার সরকারের শুরুতেই একের পর এক যে তার প্রতিশ্রুতিগুলো, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আলেম ওলামাদের জন্য কার্ড, এই যে উনি চেষ্টা করছেন যে প্রথম শুরুতেই এই একটা ভগ্ন অর্থনীতির মধ্যে দাঁড়িয়েও উনি যে একটা চলাটা শুরু করলেন, হ্যাঁ, এবং এটা আমরা আইন শৃঙ্খলার প্রতি তিনি আলাদা দৃষ্টি রাখছেন, তিনি মাদকের বিরুদ্ধে তিনি না ঘোষণা করেছেন এবং তিনি স্বাস্থ্যসেবার দিকে জোর দিয়েছেন। প্রতিটা খাতে কিন্তু উনি এই অল্প সময়ের মধ্যেই আমাদের প্রধানমন্ত্রী কিন্তু চেষ্টা করছেন তার সরকারকে নিয়ে তিনি এই প্রতিটা মানে বাধাকে পেরোনোর জন্য। তো আসলে মানুষের প্রত্যাশাটা অনেক বেশি, কারণ দীর্ঘ 17 বা আরও বেশি ধরেন যদি আরও 1-1.5 বছর, তো এই পরিস্থিতিতে কিন্তু আপনার 18 বছর ধরে দেশের মানুষের যে গণতন্ত্রবিহীন এবং একটি অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দেশের অর্থনীতিকে যেভাবে বিদেশে টাকা পাচার করে বা দেশের ব্যাংকগুলোকে খালি করে যেভাবে একটি সরকার যেভাবে দেশকে পঙ্গু করে দিয়েছে, সেই পরিস্থিতিতে মানুষের প্রত্যাশাটা কিন্তু বিএনপির কাছে অনেক বেশি এবং এটা সবসময় আমরা দেখেছি। সামনে বাজেট আসছে, বাজেটে সরকার আসলে কেমন সিদ্ধান্ত নিতে চায় এটাও দেখতে চায় মানুষ। আমি আসবো আপনার কাছে অ্যাডভোকেট সুলতানা, আমি একটু আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছ থেকে জানতে চাই, যেটি প্রশ্ন করেছিলাম যে আসলে এই যে আপনারাও তো আসলে সরকারের একটি অংশই বলা চলে, বিপক্ষ হলেও সরকারের তো অংশ, এই যে জনপ্রত্যাশার সাথে আসলে সরকারের কল্পনা বা কর্মকৌশল নিয়ে যে সরকার এগোচ্ছে, এখানে আসলে আপনারা বিরোধী পক্ষ হিসেবে জামাতে ইসলামী বা এনসিপি কতটুকু ভূমিকা রাখতে পারলেন? আপনাকে ধন্যবাদ এবং যারা আসছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, এই সরকার কিন্তু শুরুতেই আমরা যদি দেখি একটা ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থা লিগেসি নিয়ে ক্ষমতা এসেছে। ইভেন যদি তার আগেও যদি দেখি অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থাটা কিন্তু ছিল আরও ভয়াবহ, কারণ 5 আগস্টের পরে বাংলাদেশের আপনি মোটা দাগে বড় ব্যাংকগুলোর কর্মকর্তা, আমি বলছি ডিরেক্টর পর্যায়ে, তাদেরকে কিন্তু বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। অনেকগুলো ব্যাংক কিন্তু অরক্ষিত হয়েছিল, সরকারি প্রতিষ্ঠান তো বটেই। তো সেই প্রেক্ষাপটে বিএনপি যেভাবে শুরু করা দরকার ছিল, আমার মনে হয় যে সেই জায়গাটা কিছুটা হতাশই করেছে। কারণ যত আপনার সংকট বেশি, তত বেশি সিরিয়াস হতে হয়, তত বেশি ইনক্লুসিভ হতে হয়। সবচেয়ে বড় বিষয় হলো যে এখন 24-এর যে পরিবর্তন, এই পরিবর্তনটা বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক শক্তির সম্ভাবনা তৈরি হয়েছে এবং রাজনৈতিক শক্তিটার মূল মানে এটা কিন্তু 24-এ তা না, কিন্তু এটা কিন্তু বারবার যখনই সুযোগ পেয়েছে মানুষ, তখনই কিন্তু বিদ্যমান যে বাস্তবতা আছে, বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি আছে, তা বদলানোর সুযোগ নিতে চেষ্টা করেছে। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল তৈরি হয়েছে। আপনি 1/11-এর সময় দেখেন, তখনকার সময় কিন্তু মানুষ পরিবর্তন প্রত্যাশা করেছিল, তৃতীয় শক্তি প্রত্যাশা করেছিল। আর 24-এর যে পরিবর্তনটা, এই পরিবর্তনটার ক্রীড়ানক অথবা যদি বলেন যে মাস্টার মাইন্ডস, এটা কিন্তু একেবারে সাধারণ মানুষ। সবচেয়ে মানে ভয়াবহ দিক হলো এটার যে যে সাধারণ মানুষরা আগামী দিনের নাগরিক হয়ে উঠবে, কিন্তু আমরা তো জেনে এসেছি মাস্টারমাইন্ড নাকি মাহফুজ আলম। আমি মাস্টার মাইন্ডস বলেছি, আচ্ছা। মানে আমরা এটা তো ধরেন আপনার এটা আলাদা তর্ক। এটা মূল জায়গাটা হলো যেটা তো জনগণের, এখানে কোনো কোনো একক রাজনৈতিক দলের আসলে এখানে কোনো হিস্সা নেই। হ্যাঁ, এনসিপি যদি বলেন তাও না, ধরেন এখানে সব মানে সাধারণ জনগণ এত বেশিভাবে রাস্তা নেমেছিল। এই মানুষগুলোর যে প্রত্যাশা, এই প্রত্যাশা কিন্তু মানে পুরনো সিস্টেমে অথবা যে পুরনো ধাঁচে দেশ চলবে তা কিন্তু না। ধরেন এটা প্রত্যাশাটার সাথে যদি সঙ্গতিপূর্ণ রাষ্ট্র করতে চান, তাহলে রাষ্ট্রের পরিবর্তন লাগবে, আপনার সংস্কার লাগবে। সংস্কারের যে দাবিটা 24-এর পরে এসেছে এবং 24-এর আগে যেটা আসছে, আপনার বিএনপির হাত ধরেই জাতীয়ভাবে যেটা আসছে, রাষ্ট্র সংস্কার লাগবে, রাষ্ট্র মেরামতের রূপরেখা লাগবে। কিন্তু মূল জায়গাটা হলো যে যখন সত্যিকার অর্থে সংস্কার আপনার হাতের সামনে আসলো, আপনি এখন বাস্তবায়ন করবেন, তখন কিন্তু আপনি সংস্কার থেকে অনেক দূর পিছিয়ে চলে গেলেন। আমার যেটা মনে হচ্ছে যে এখানে বিএনপির 100 দিন না, আপনি পরবর্তী দিনেও বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে নতুন প্রত্যাশার সাথে যে পূর্বকার যে রাষ্ট্র কাঠামোয় বিএনপি ফিরে যাওয়া, বিএনপি জনগণকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। বিএনপি যে সিস্টেম আছে, যে সিস্টেমের মধ্যে যারা সিস্টেমের রক্ষক আছে, রক্ষক কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ। কিন্তু যদি আপনি বলেন যে এই রাষ্ট্রের যদি সত্যিকার অর্থে যারা মালিক, সত্যিকার অর্থে যারা রাষ্ট্রের নাগরিক, তারা কিন্তু একটা বিশাল সংখ্যক মানুষ এবং তারা কিন্তু অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। সেক্ষেত্রে বিএনপি একটা বড় আপনার চ্যালেঞ্জ হাতে নিয়েছে, যে চ্যালেঞ্জটা আসলে বিএনপির হারার সাথে বাংলাদেশের মানুষের এবং গণ অভ্যুত্থানের যে প্রজন্মর হারাও অনেক বেশি যুক্ত হয়ে গেছে। সো এখানে আপনি যেটা বলছেন যে কতটুকু ভূমিকা পালন করতে পেরেছে, তা আমাদের কাছে যেটা মনে হয় এখানে কয়েকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। যেমন আজকে কি আমি বিএনপি দ্রব্যমূল্যের দাম বাড়ছে কিনা, মূল্যস্ফীতি
হবে কিনা, জ্বালানির দাম কয়েকবার বাড়ছে কিনা, এগুলো নিয়ে কথা বলবো না, অবশ্যই বলবো। বাট আমি বারবার একটা জায়গায় ফিরে যেতে হবে যে 24 কিন্তু আমাদের যে জেনারেশন, 24-এর আগের সবচেয়ে বড় ঘটনা যদি আপনি 90 বলেন, 90-এর আগের সবচেয়ে বড় ঘটনা 71, এইভাবে যদি আপনি পিছন ফিরে এবং সামনের দিকে তাকান, তো 24-এর মাধ্যমে কিন্তু আমাদের একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছিল। এই সম্ভাবনার যে জায়গাটা, এই জায়গাটার প্রতি সুবিচার করা এবং জায়গাটায় বারবার জনগণকে রিমাইন্ড করিয়ে দেওয়া এবং যারা এখন দায়িত্বে আছেন তাদেরকে বারবার সেই রিমাইন্ড করে দেওয়াটা কিন্তু কতটুকু আমলে নিতে পারলো সরকার, এটাও কিন্তু ভাবার এটা বিষয়। কিন্তু আমাদের আসবো মূল আমি কাজ। আপনার সো কাছে, আমাদের আলাউদ্দিন যদি বলেন মোহাম্মদ বিরোধী আবারও। দলের ভূমিকা, আমাদের ভূমিকাটা হলো যে বিএনপি কিভাবে চালাক সেটা তো বিএনপির চালানটা তো আমরা আসলে মানে উই কান্ট অ্যাকচুয়ালি মেক देयर টেক্সট বুক, তারা তাদের আমি মতো আসবো চালাবে। আবারও আপনার কাছে আলাউদ্দিন মোহাম্মদ। এই পর্যায়ে একটু সাইদ খান আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি শুধুমাত্র হচ্ছে কালের কণ্ঠের যুগ্ম সম্পাদকই নন, আপনার রাজনৈতিক বিশ্লেষণও বেশ স্পষ্ট, তাই বলে আর কি। আমরা দেখছি যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান অন্য সব সাধারণ মানুষদের মতোই সব কাজই করছেন, নানা প্রশংসনীয় নজিরও স্থাপন হচ্ছে। কিন্তু আসলে আপনি কি মনে করেন বা আপনার পর্যালোচনা কি বলে যে কাজের কাজ কতটুকু হচ্ছে? যেটা হচ্ছে আলাউদ্দিন সাহেব বললেন যে বিদ্যুতের দাম বাড়ছে, জ্বালানি তেলের দাম বাড়ছে, কেন দফায় দফায় দাম বাড়ছে? জি, আপনাকে ধন্যবাদ এবং যারা দেখছেন দর্শক এবং আমার দুই সহ আলোচক, বিজ্ঞ দুই সহ আলোচক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সরকারের 100 দিন অতিক্রম করেছে, 3 মাস না, 3 মাসেরও বেশি সময় অতিক্রম করেছে। যদিও 100 দিন অতিক্রম করেছে, এই একটি সরকার কতটুকু প্রো পিপল হতে পারলো, কতটুকু ব্যর্থ হলো, কতটুকু সফল হলো, এটি মূল্যায়নের জন্য পর্যাপ্ত সময় না, অন্তত 1 বছর সময় দিতে হয়। আর তারেক রহমানের নেতৃত্বাধীন যে সরকার যাত্রা শুরু করেছে, আপনি দেখবেন এই সরকারের প্রত্যেকটা মানুষ কিন্তু নিপীড়িত, নির্যাতিত, নানানভাবে নিষ্পেষিত। ইনফ্যাক্ট যারা অপোজিশনে আছে তারাও কিন্তু একই বাস্তবতার মুখোমুখি হয়েই এসেছে। কিন্তু 12 ফেব্রুয়ারি 2026 যে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা বলছি যে গণতন্ত্রের যাত্রা শুরু করেছি, আমরা বলছি বা দাবি করছি, কিন্তু আসলে গণতন্ত্রের যাত্রা শুরু করে গন্তব্যে পৌঁছানো তো সরকারের একার কাজ না। সরকার একা চাইলেও যেতে পারবে না। সেখানে সবগুলো টুলস এবং সবগুলো কম্পোনেন্ট সমানভাবে কাজ করতে হবে। সেখানে বিরোধী দলকেও গণতান্ত্রিক আচরণ করতে হবে। দেখুন, 3 মাসের মধ্যে সরকারকে টেনে মানে হিচড়ে ক্ষমতাচ্যুত করা, এই ধরনের যে হুমকি, বা এটাকে আমি ইম্যাচিউর হুমকি বলবো, এটা আসলে রাজনৈতিক অপরিপক্কতা বলবো। দেখুন, 3 মাসের মধ্যে যদি সরকারকে টেনে হিচড়ে নামান, তাহলে আপনি বিরোধী দল, আপনিও তো পড়ে যাবেন। আপনিও তো আপনার যে প্রো পিপল অ্যাক্টিভিটিস, আপনি তো সেটা প্রমাণ করতে পারবেন না যে আপনাকে জনগণ ভোট না দিয়ে ভুল করেছে। জনগণ রিগ্রেট করতে হবে তো যে আয় হায় এদেরকে ভোট দিলাম না, তাহলে এদেরকে ভোট দিলে তো আমার ভালো হতো। তারপর 100 দিনের সরকারের যে উল্লেখযোগ্য সফলতা, সেগুলো বলবো। পাশাপাশি কিছু দুর্বলতাও আছে, সেগুলো বলতে হবে। যেমন ধরুন, সরকার গঠনের পরের দিনই রমজান চলে আসলো। সেখানে দ্রব্যমূল্যের প্রত্যেকটা রমজান মানে কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টে, বিশেষ করে বাংলাদেশে, দ্রব্যমূল্য আমাদেরকে নাকানি চুপানি খাওয়ায়। সেই জায়গা থেকে সরকার কিন্তু খুব ট্যাক্টফুলি এটি হ্যান্ডেল করেছে। ইনফ্যাক্ট বিরোধী দলেরও কিন্তু সহযোগিতা ছিল এখানে, সেটুকু অস্বীকার করার সুযোগ নেই। এরপরে যে মুদ্রাস্ফীতি কিছুটা কিন্তু নিয়ন্ত্রণে এসেছে। এবং বিশেষ করে কূটনৈতিক সম্পর্ক, আপনি জানেন যে এই 2026 সালের নির্বাচনটি আয়োজন করা ছিল গোটা জাতির জন্য একটা বড় চ্যালেঞ্জ, কারণ বৈশ্বিক নানান ধরনের কনস্পিরেসি ছিল যাতে এই নির্বাচনটি না হতে পারে। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আন্তর্জাতিক মহলে কিন্তু এক ধরনের ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক নিয়েই সরকার এগিয়ে চলছে। এটিও একটি সফলতা বলবো। এবং আপনি দেখুন, আমাদের বেশ কিছু শ্রমবাজার বন্ধ হয়ে গিয়েছিল, সেই শ্রমবাজারগুলো খুলবার জন্য যে কূটনৈতিক তৎপরতা, সেগুলো সরকার দেখিয়েছে। হ্যাঁ, এর পাশাপাশি সরকারের আসলে তো দায়িত্ব, এগুলো সবগুলো নিয়ন্ত্রণ করা কিন্তু সরকারের দায়িত্ব। যেখানেই সরকার দায়িত্ব পালনে কিছুটা বিঘ্ন ঘটবে বা ব্যর্থ হবে, সেটি কিন্তু সরকারের দায় হয়ে যাবে। ইনফ্যাক্ট এই মুহূর্তে সরকারের জন্য বড় দায় হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। দেখুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আমি ব্যর্থ বলছি না, তারা পেরে উঠছে না কেন জানি। আমলাতন্ত্র নিয়ন্ত্রণ করতে পেরে উঠছে না, আমি ব্যর্থ এখনই বলবো না, কারণ হয়তো সরকার চেষ্টা করছে, পারছে না। কারণ লং টাইম যে আওয়ামী হেজিমনি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যেও, জাতীয় সঙ্গীত পরিবেশনের ঢঙের মধ্যেও কিন্তু একটা ফ্যাসিবাদী কালচার ঢুকিয়ে দিয়েছে। সেটি আইডেন্টিফাই করতে কিছুটা সময় লাগবে। সেই জায়গা থেকে এই জায়গায় কিছুটা সরকার বেগ পেতে হচ্ছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এটি নিয়ন্ত্রণ করতে সরকার পেরে উঠছে না কেন জানি। এর কারণ হচ্ছে চিরাচরিত সেই সিন্ডিকেট ভাঙতে পারছে না। যদিও
আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বাজার, এই দুটি জিনিসই কিন্তু যারা ম্যানিপুলেট করে তারা ক্ষমতার বলয় বৃত্তের মধ্যেই সব সময় বেড়ে ওঠে। যখন যে ক্ষমতায় থাকে জামা বদল করে বা জার্সি বদল করে তার কোর্টে চলে যায়। সুতরাং সরকার এই জায়গাটিতে বারবার বলছে যে তারা কাজ করছে, আইন মানে সন্ত্রাসী যে দলেরই হোক, হ্যাঁ, তাকে আইডেন্টিফাই করে তাকে আইনের আওতায় আনা হবে। দেখুন, জঙ্গল সলিমপুর একটি সন্ত্রাসের অভয়ারণ্য ছিল, সেই জায়গাটিকে অন্তত সরকার অ্যাড্রেস করেছে এবং জাতির সামনে পরিষ্কার করেছে। এটি যেমনি সাধুবাদ দেব, পাশাপাশি মোহাম্মদপুর সহ ঢাকা এবং বাংলাদেশের অধিকাংশ জায়গায় কিশোর গ্যাং নামের একটা আতঙ্ক তৈরি হয়েছে। এই কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতে সরকার পারছে না। এর কারণ হচ্ছে কি, এই কিশোর গ্যাংরা যারা কিশোর গ্যাং তারা জানে না তারা কি অপরাধ করছে, তাদের মোটামুটি তারা সামাজিক টুলস হিসেবে ব্যবহৃত হচ্ছে, টুলস হিসেবে ব্যবহৃত মোটামুটি হচ্ছে। সামাজিক যে অবক্ষয় হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যে হ্যাঁ, অবনতি এবং হয়েছে, এর এবং পাশাপাশি দ্রব্যমূল্য- ড্রাগস, জি, মাদক কিন্তু নিয়ন্ত্রণের ব্যাপারে সরকার কিন্তু ভয়াবহ ধরনের হুঙ্কার দিয়েছিল। সবকিছু নিয়ে আমরা আরেকটু আমরা সেই আলোচনা জায়গায় করব। দেখছি, আর 10 সেকেন্ড, সেই জায়গাটিতে দেখছি যে সরকার পেরে উঠছে না এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথায় কথায় বলা হয় আইন শৃঙ্খলা বাহিনী এক ধরনের কি বলে ভগ্ন মনোরথে এগোচ্ছে বা এক ধরনের ট্রমার মধ্যে আছে। আচ্ছা, আইন শৃঙ্খলা বাহিনী যদি ট্রমার মধ্যে থাকে তাহলে সেই আইন শৃঙ্খলা বাহিনী রাখবারই বা কি দরকার? যে এইসব ট্রমাটা বিষয় নিয়ে আমরা আরো কথা বলতে চাই। তাকে রাখার দরকার কি? আপনি নতুন কে আনেন, নতুন কাউকে দায়িত্ব জি, দেন। আমরা এই এই বিষয় নিয়ে জায়গাগুলোতে আরো সরকারের বিস্তারিত কিছুটা কথা বলতে দুর্বলতা চাই আপনাদের রয়েছে। তিনজনের সাথে, তবে একটি বিরতির পরে আবারও ফিরে আসছি। দর্শক, সপ্তাহের দেশ থেকে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি সপ্তাহের দেশে। আজকে আমরা সপ্তাহের দেশে আলোচনা করছি রাজনৈতিক বিতর্ক ও বাস্তবতা এই বিষয়টি নিয়ে। এ পর্যায়ে অ্যাডভোকেট শিরিন সুলতানা এমপি, আপনার কাছে জানতে চাই যে আমরা আলোচনা করলাম, আলোচনার মাধ্যমে যে বিষয়গুলো উঠে এলো, যে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে সামাজিক অবক্ষয় একটা হয়েছে, আইন শৃঙ্খলার অবনতি, তারপর দ্রব্যমূল্য, সিন্ডিকেট, সবকিছু মিলিয়ে ঘুরে ফিরে আবারও সেই আমলাতান্ত্রিক জটিলতাই সামনে চলে আসছে। আসলে সরকার এই জিনিসগুলো কেন উতরে যেতে পারছে না? সরকারের সামনে প্রতিবন্ধকতা বা বাধা বা চ্যালেঞ্জই বা কি রয়েছে? আপনাদের কথা শুনে মনে হচ্ছে বিএনপি মনে হচ্ছে যে কোনো আলাউদ্দিনের চেরাগ নিয়ে এসছে। এটা তো সম্ভব না। আপনারাই বলছেন যে মাত্র 100 দিনের সরকার। 100 দিনের সরকার, আপনি প্রথম দিকে বললেন, আপনারাই বলেছেন বা ভাই আলোচনা করেছেন যে প্রথম দিকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল। দ্রব্যমূল্যের সবসময় নিয়ন্ত্রণ রাখা যায় না। আমাদের প্রাকৃতিক কিছু দুর্যোগ থাকে। আমি তো প্রথমেই বলেছি যে আমাদের আন্তর্জাতিক বাজার একটা বিশৃঙ্খল অবস্থায় রয়েছে। সেখানে ডলারের নাম ওঠানামা করছে, সেখানে একটা এত বড় একটা যুদ্ধ চলছে, সেখানে অনেক কিছু করলেই কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। আপনি দেখেন জ্বালানি তেলের ব্যাপারটা দেখেন, মানে বর্তমান সরকার অনেক দিন চেষ্টা করেছে যাতে জ্বালানি তেলের দাম বাড়ানো না যায়। অনেক বেশি ভর্তুকি দিয়েছে, যখন শেষ পর্যন্ত পারেনি তারপর জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে হয়েছে। তো এটা তো আসলে একটা, আমরা তো পরিস্থিতিটাকে বুঝতে হবে। আমরা তো প্রথমেই বলেছি যে বিএনপি মানে বর্তমান সরকারের সবচেয়ে দুর্ভাগ্য হলো যে সরকারে আসার সাথে সাথেই এত বড় একটা যুদ্ধ, আন্তর্জাতিক এত বড় একটা যুদ্ধের এখানে যেখানে কেউ মানে খোদ আমেরিকা বা আপনার যে উন্নয়নশীল দেশগুলোতে যেখানে বড় একটা ধাক্কা লেগেছে, সেখানে বাংলাদেশ তো একটা মানে সেটা তো আস্ত করতে পড়বে বাংলাদেশের উপরে। তো সেখানে আমাদের আরো সহনশীল, আরো বেশি ধৈর্য রাখা উচিত। তেলের বাজার নিয়ে কিন্তু আমরা কেউ সমালোচনা করছি না, না। আপনি যেটা করেছেন সেটা বলে দ্রব্যমূল্য বিষয়টা নিত্যপণ্য নিত্য প্রয়োজনীয় জিনিস, আমি সেটাই বললাম যে এটা আসলে অনেক সময় দেখা গেছে আমাদের আপনি দেখেন যে আগে কিন্তু এত বৃষ্টি হতো না, এবং দেখেন যে এবারে যে একেবারে বৈশাখ আসার আগে এত বেশি বৃষ্টির কারণে ধানের একটা বড় ধরনের ক্ষতি হয়েছে, কাঁচা সবজির একটা বড় ধরনের ক্ষতি হয়েছে। তাই যে সে কারণে কিন্তু এটা একটা রোজার মধ্যে যে জিনিসের দাম বাড়লো না, সে পরবর্তীতে কেন বাড়লো? তার মানে আমার যোগান কম, আমার জিনিস নষ্ট হয়ে গেছে। সেটা তো আমাদেরকে বোঝাতে হবে। আমাদেরকে আপনারা যারা সাংবাদিক আছেন বা আমরা যারা বিরোধী দলের আছে, তারা আমরা সরকারি দলের শুধু একার দায়িত্ব না, আমাদের দেশটাকে চালাতে হলে সবার একটা সহযোগিতা প্রয়োজন। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছেন, যেখানে আইন শৃঙ্খলা, আপনি কিশোর গ্যাংয়ের কথা বলেছেন। বর্তমান সরকার এসেই কিন্তু যে সলিমপুরের কথা বললেন বা ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় কিন্তু চেষ্টা করছে যে মানে আইন শৃঙ্খলার পরিস্থিতিটা পুরোপুরি নিয়ন্ত্রণ রাখার জন্য, এবং কিশোর গ্যাংদের ব্যাপারে বেশ কিছু অভিযানও করেছে, যেটা আমরা দেখেছি ইতিমধ্যে। এবং আপনার মোহাম্মদপুরে বড় ধরনের বেশ কিছু অভিযান চালানো হয়েছে। আমি গতকালও দেখলাম যে আপনার মোহাম্মদপুরে যে আপনার ছিনতাই হচ্ছে বা মোহাম্মদপুরে যে আপনার অঘটনগুলো ঘটছে কিশোর গ্যাংদের মাধ্যমে, তারা আসে অন্য ডিস্ট্রিক্ট থেকে।
কালকে দুজন ধরা পড়েছে, তারা নারায়ণগঞ্জ থেকে আসছে, এসে তারা এখানে ঘটনা ঘটিয়ে চলে যাচ্ছে। এখন এই যে পরিস্থিতিতে একটা সরকারকে আপনি প্রথমেই বলেছি, সময় না দিলে এগুলো কিন্তু উপলব্ধি করতে পারছে না, বুঝতে পারছে না। আপনি ধরেন, আপনি যদি বলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর বা আমলা, তাদেরকে বর্তমান সরকার এখনো তাদের পক্ষে নিতে পারছে বা কাজ করাতে পারছে না। আপনি লোকগুলো তো আমাদের দেশেই আছে, হয়তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার কাছে কিছু যারা উচ্চ পদের তারা হয়তো দেশ থেকে চলে গেছে, কিন্তু সেই তাদের সেই আমলা, সেই তাদের সেই প্রশাসন তারা কিন্তু রয়ে গেছে। এর মধ্যে কিন্তু সরকার চেষ্টা করছে। আর আমি গত 20 বছর আমার প্রশাসনে আমার কোনো লোক নেই, তা আমি তো হঠাৎ করে বললে আমি লোক সৃষ্টি করতে পারবো না, আমি হঠাৎ করে বলতে পারবো না যে এরা সবাই আমার লোক। কাজে আমার ওই লোকগুলোকে দিয়েই কিন্তু আমার প্রশাসনটা চালিয়ে নিতে হচ্ছে, আমাদেরকে সময় দিতে হবে, তা নাহলে কিন্তু এই ধরনের একটা ব্যাপক পরিবর্তন আপনারা যেটা বলছেন, যেটা আপনারা যেটা প্রত্যাশা করছে বা জনগণ যেটা প্রত্যাশা করছে, এটা এত তাড়াতাড়ি আমার মনে হয় একটা সরকারের পক্ষে ধন্যবাদ। দেখুন একটা জিনিস, খোদ মাননীয় প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার যখন সেটাই তো বললাম, হ্যাঁ, তখন আপনি এটাকে, এটা তো এক প্রকার থ্রেট, এক প্রকার রিস্ক আছে না। প্রধানমন্ত্রী কোনো দলের না, কিন্তু তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, উনি কিন্তু আমি সেটাই বলছি যে আমি সেটাই বলছি যে আমি সেটাই বলছি যে ওনার রেড টেলিফোনে তার যদি চুরি হয়ে যায়, তার মানে কত কাছাকাছি চলে গেছে মানে দুর্বৃত্তরা। এখন আপনি কি করবেন? আমার তো এদেরকে নিয়ে চলতে হচ্ছে। আমি বললেই তো নতুন করে লোক নিয়োগ দিতে পারছি না, আমি বললেই তো আজকে হঠাৎ করে আমি পুলিশে 10,000 লোক এখন এই মুহূর্তে নিয়োগ দিতে পারবো না, আমার এখানে প্রক্রিয়া আছে, গঠন করার কিছু প্রক্রিয়া আছে। আর আসলেই বা তারা তো নতুন আসবে, আমি কি একটা লোককে নিয়োগ দিয়ে কি আপনার আইজিএসপি বা পুলিশ ওসি বা তাতে নিয়োগ দিতে পারবে না, আমাকে আস্তে আস্তে এগোতে হবে। সে কারণে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, আমাদেরকে দেশও চালাতে হবে, আমাকে এগিয়েও যেতে হবে। হ্যাঁ, এখানে আপনি একটা কথা বলেছেন, বিরোধী দলের ভূমিকা আরো বেশি যদি মানে গণতান্ত্রিক হয়, তাহলে আমাদের পক্ষে কাজগুলো করা আরো বেশি সহজ হবে। অসংখ্য ধন্যবাদ এমপি সাহেব। আমি এরপরে একটু আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে জানতে চাই যে আসলে যেই প্রসঙ্গগুলো উঠে এলো বা যে বাধা বিপত্তি বা প্রতিবন্ধকতার কথা উঠে এলো, আপনারা আসলে বিরোধী দলে থেকে আসলে কিভাবে সরকারকে সহযোগিতা করতে চান? প্রথমত আমরা কিন্তু শুরু থেকে সহযোগিতা করতে চেয়েছিলাম এবং এখনো করে যাচ্ছি, কিন্তু কিছু ফান্ডামেন্টাল জায়গা আছে যেগুলো আসলে বিরোধী দলে থেকেও আপনি সহযোগিতা করতে পারবেন না। প্রথমত আপনি যে আমলাতন্ত্রের কথাটা আসছে, সাইদ ভাই বললেন, আপাও বললেন, মূলত যখন আমলাতন্ত্রের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল আপনার, বিশেষ করে আপনার জনপ্রশাসন, এবং তখন আপনারা দেখেছেন পুরো আপনার এই সচিবালয় কিন্তু অচল হয়ে গিয়েছিল। তাদেরকে তখন আশ্রয় দিয়েছিল কে? আশ্রয় দিয়েছিল আপনার আব্দুল সাত্তার সাহেব, যিনি এখনো আপনার বিএনপির পক্ষ হয়ে আমলাতন্ত্র দেখছেন। যখন পুলিশ সংস্কার কমিশন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলো, তখন কিন্তু দেখেন, আমি শুধুমাত্র বিএনপি এবং জামাতকে বলবো না, যারাই পটেনশিয়াল রাষ্ট্র পরিচালনা আসবেন তাদের তো জানা বোঝার কথা যে সিস্টেমটা তো তারা 18 মাস ধরে অন্তত অবজার্ভ করেছে। তারা তো জানে যে আমার 12 ফেব্রুয়ারির পরে এটা তো আমার হাতে আসবে, আমি কিভাবে শেপ করব। তো কেন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তার পরের যেই সংস্কারের যে একটা আপনার উঠেছিল, আওয়াজ উঠেছিল, একেবারে দ্বার প্রান্তে চলে এসেছিল, বাস্তবায়ন করলেন না? আপনি এই প্রসঙ্গে একটা বিষয় বলি, আপনি যেটা বললেন খুবই মানে এটা আসলে আপার প্রবলেম না, প্রবলেমটা যে এইভাবে আমরা চিন্তা করি যে এখন তো আসলে আওয়ামী লীগের নিয়োগ করা মানুষ আছে, এখন আমার নিয়োগ করা মানুষ কবে হবে, হওয়ার পর তারা ম্যাচিউরড হবে, তারপর তারা আমার কথা শুনবে। নো, দ্যাটস নট দ্য ওয়ে এটা ফাংশন করবে। ফাংশন করতে হবে আমলাতন্ত্রকে আমরা পুরোপুরি রাজনীতির ঊর্ধ্বে নিয়ে যেতে হবে। না, তুমি এখানে আমি কে আসি, আমি এখানে কি এনসিপি, জামাত নাকি এখানে বিএনপি, এটা তোমার দেখার বিষয় না। তোমার কাজ হলো যে তুমি এখানে অর্ডার এক্সিকিউশন করবা। তোমার এখানে রাজনীতিবিদদের এখানে কোনো ইন্টারফেয়ার করার সুযোগ নাই। এখন ধরেন 2014 সালের নির্বাচনের পর, বিশেষ করে 18 সালের রাতের ভোটে নির্বাচনের পর আমলাতন্ত্র বাংলাদেশের রাজনীতিবিদদের প্রভু হয়ে উঠেছিল। কিন্তু এখানে একটা তো ধাক্কা তো দিতে হবে। এখন কার্যত দেখা যাচ্ছে বিএনপি তো আসলে সেই ধাক্কা দেওয়ার অবস্থায় নাই। মানে এটা কিন্তু একটা চয়েস। আমি যেটা বললাম যে বিরোধী দল পারবে না, কেন পারবে না? কারণ আপনাকে তো চুজ করতে হবে যে আমি সংস্কার চাই, আমি সিস্টেমটাকে পরিবর্তন করে এমন একটা করতে চাই যেখানে আমি না, শুধু যে কেউ আসবে রাজনীতিবিদরা জনগণের প্রতিনিধি হিসেবে দেশ পরিচালনা করতে পারবে। কিন্তু বলা হচ্ছে ছায়া সংসদের প্রস্তাব দেয়া হচ্ছে যে বাজেট অধিবেশনের আগে অথবা পরে ছায়া সংসদের ঘোষণাও আসতে পারে। এই ক্ষেত্রে কি কোনো ভূমিকা রাখতে পারবে কিনা?
ছায়া সংসদ না জি। ছায়া 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 সংসদ। ছায়া সংসদ আমরা আজকেই আমার কাছে আছে যে শিডিউল বাজেট দিয়ে আসলাম। আজকে আমরা 3:30টায় আমাদের অফিসে এনসিপির পক্ষ থেকে একটা শিডিউল বাজেট দিয়েছি। 12টা চ্যাপ্টারে 71টা পয়েন্টে আমরা রাষ্ট্র পরিচালনা থাকলে কি করতাম সেই সেম বাজেটটা দিয়েছি। আমি বিশ্বাস করি যে বিএনপি যেই পরিশ্রম করে একটা বাজেট দিচ্ছে, আমরা কিন্তু কম পরিশ্রম করি না, আমরাও কিন্তু বাজেট দিয়েছি। এবং আমাদের বাজেট থেকে আশা করি, যেহেতু বাজেট অধিবেশন শুরু হচ্ছে খুব দ্রুতই, তো বিএনপি এবং এই সংসদ উপকৃত হবে। আমাদের সাইড থেকে আমাদের ক্যাপাসিটি নিয়ে আমাদের সর্বোচ্চটা আমরা দেওয়ার চেষ্টা করছি। আরেকটা বিষয় হলো যে এখানে যেটাই বললাম যে কোনো সরকারকে আগে আপনার অপশন ঠিক করতে হবে যে আমি কোন অপশনে যাব। আপনি যদি মনে করেন যেই অপশনে, যেমন বিএনপি চয়েস করছে যে আওয়ামী লীগের স্টাইলে দেশ চালাবেন, কারণ আওয়ামী লীগের স্টাইলে চালাবেন, আওয়ামী লীগের আমলাদের ওই সবকিছু ঠিক রেখে চালাবেন, বাট ফল কিন্তু ভিন্ন পাবেন, এটা কিন্তু আসলে আপনার কখনো হয় না। আপনি যে কোনো সিস্টেম ধরেন, আপনি সিস্টেম চেঞ্জ না করলে আপনি ধরেন এই ফল পাবেন। আমি মনে করি যে মিনিমাম যে 31 দফায় যে আপনার প্রতিশ্রুতি ছিল জনগণের সাথে বিএনপির, সেই প্রতিশ্রুতি জনগণের সাথে রক্ষা করা উচিত। এবং আমি যদি বলি যে আপনি আবার বলতে পারেন যে রক্ষা করে নাই, তো প্রথম প্রতিশ্রুতি রক্ষা করে নাই। এই যে আপনার সবগুলো সিটি কর্পোরেশনের প্রশাসক দিয়ে দিল, ওনাদের তো প্রতিশ্রুতি ছিল কোনোভাবেই কোথাও প্রশাসক দিবেন না, একদম ওইভাবেই লিখেছেন, বাট এগুলো কিন্তু ভায়োলেট করেছেন। তো সবকিছুর একটা ন্যাচারাল জাস্টিস আছে। বিএনপিকেও চিন্তা করতে হবে যে বিএনপি যদি বড় ধরনের ভুল করে, তাহলে সেই ভুলের মাসুল তাকেই দিতে হবে, অন্য কেউ তার হয়ে দিবে না। ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ। এই পর্যায়ে সাইদ খান, আপনি কোনো কিছু যুক্ত করতে চান কিনা, যে আসলে বাস্তবতা কি মনে হচ্ছে আপনার? জি, আসলে মানে আপা যে আলোচনা করলেন এবং আলাউদ্দিন মোহাম্মদ যে আলোচনা করলেন, আমি আমলাতন্ত্র নিয়ে একটু কথা বলতে চাই। আসলে আমলাতন্ত্র এমনই হয়, আপনি তো জানেন যে গত 17 বছর একটা ফ্যাসিবাদ আপনার ঘাড়ের উপরে জেকে বসেছিল। এরপরে আপনি এসেছেন গণতন্ত্রের কথা বলে, জনগণ আপনার উপরে আস্থা রেখেছে। এখন এসে বলবেন যে হুট করে পরিবর্তন করতে পারবো না। আপনি তো আপনার তো মেয়াদ 15 বছর না 5 বছর, আপনি এটা রিফর্ম করতে করতেই 5 বছর কাটিয়ে দিবেন, তাহলে আপনি গণতান্ত্রিক হবেন কবে, বা আপনি প্রো পিপল হবেন কবে? এখন এটা প্রথম দিনের কাজ ছিল। এটা আমলাতন্ত্র, আলাউদ্দিন মোহাম্মদের একটি কথাকে আমি সমর্থন করি যে আমলাতন্ত্র কেন পলিটিক্যাল পার্টির উপরে বা পলিটিক্যাল গভর্নমেন্টের উপরে ইনফ্লুয়েন্স করবার সাহস দেখাবে। এটি শেখ হাসিনার উপরে সাহস দেখিয়েছে এই কারণে, যে তাকে রাতের ভোট কেটে তারা ক্ষমতায় বসিয়েছে, এই কারণে আমলাতন্ত্রের কাছে সে জিম্মি ছিল। কিন্তু এই সরকার তো ভীষণ গণতান্ত্রিক, এই সরকার তো জনগণ দ্বারা নির্বাচিত, এই সরকার তো আমলাতন্ত্রকে ভয় পাবার বা হিসেব করবার দরকার নেই, কারণ এই সরকারের সাথে জনগণ আছে। হ্যাঁ, এখন আপনি বলবেন যে এটা ধীরে ধীরে ঠিক হবে, একবারে তো 10,000 পুলিশ নিয়োগ দেওয়া যাবে না। একবারে 10,000 পুলিশ নিয়োগ দেওয়ার দরকার নাই। আমার মাননীয় প্রধানমন্ত্রী তো যে আজকে লাল টেলিফোনের তার কাটলো ওনার খোদ ওনার নিজের টেবিলের, তাহলে ওনার লাইফের সিকিউরিটি কোথায়? আমার দেশের সিকিউরিটি কোথায়? এটা কি 3 বছর বসে ঠিক করবে? তারা আততায়ীরা কি 3 বছর বসে প্ল্যান করবে? আজকে তার পর্যন্ত গেছে, কালকে তো জীবন চলে যেতে পারে। তো এই জায়গাটিতে এখনই অ্যাড্রেস করতে হবে। এই জায়গা ওই আপা উনি রাজনৈতিক বক্তব্য দেবেন, কিন্তু আমি একজন নাগরিক হিসেবে আমি মনে করি খোদ যে দেশের প্রধানমন্ত্রীর টেলিফোন সিকিউর না, সেই দেশের জনগণ সিকিউর না। এই জায়গায় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অবশ্যই ভালনারেবল বলে আমি মনে করি। এখানে অনেক কিছুই করা সম্ভব, অনেক কিছুই ঘটে গেছে কিনা আমি জানি না। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফাইল কেন খোলা ফাইল যায়? ফাইল বাইরে আসে কি করে? প্রধানমন্ত্রীর চিঠি বাইরে যায় কি করে? একজন মন্ত্রী পদত্যাগ করলো সাদা কাগজে, সেই চিঠিটি পাবলিকলি বেরিয়ে গেল কি করে? এটা কি সিকিউরিটি থ্রেট না? এটা কি সিক্রেসি অ্যাক্ট ভায়োলেশন না? একজন মন্ত্রী পদত্যাগ করতে হয় রাষ্ট্রপতির কাছে, কারণ তিনি রাষ্ট্রপতির কাছে ওথ নিয়েছেন। তিনি একটা ভুল পদত্যাগ পত্র দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে, সেটি বাইরে চলে গেল, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম, বড় বড় সংবাদ হয়ে গেল, রাজনৈতিক দলগুলো কথা বললো। কিন্তু এটা কি ঠিক? এটা কি ঠিক? আপা বললেন যে পুলিশ ধীরে ধীরে ঠিক করে নেবেন। ধীরে ধীরে ঠিক করে নিতে পারবেন না। ধীরে ধীরে আপনারা ফ্যাসিস্টরা কিন্তু ওত পেতে আছে আপনাদেরকে ধরবার জন্য। আপনারা হয়তো মনে করেন টেনে টুনে বিদেশে নানান দেশে গিয়ে আশ্রয় প্রশ্রয় নিতে পারবেন। আমরা যারা জনগণ, আমাদের বাইরে যাওয়ার মানে আশ্রয়ের কোনো ইতিহাস নেই। আমরা এই দেশেই থাকব। আপা পার্সোনালি বলছি না, আমি সেটা বলছি না, আমি বিএনপির কথাই বলছি। আমি আমার বিএনপির কথা বলছি না, আমি বলছি যে পলিটিশিয়ানরা আপনারা যেভাবে বলছেন এইভাবে তো আসলে ঠিক না। আপনি প্রধানমন্ত্রীর, আমি বলছি যে মানে ফেসিবাদের হাত কত দূর পর্যন্ত গেছে যে প্রধানমন্ত্রীর আপনারাই বলছেন, বা তার চিঠি, তার গোপনীয় চিঠি বাইরে চলে যায়, সেখানে তো তাহলে বুঝতে হবে যে প্রশাসন তো
একদিনের এটা ঠিক করা সম্ভব না, না। কিন্তু এটা আপনি যদি বলেন রাতারাতি এখনই তাকে না, ঠিক না, না, করতে- আপা, এই রাষ্ট্রের ত্রুটিগুলি- secrecy- শুনুন, এই ত্রুটিগুলো ধরা পড়ছে বলেই সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ ত্রুটিগুলো করছে। কিন্তু ধরা পড়ছে না, ত্রুটিগুলো বাইরে চলে বাইরে আসবার আসছে পরে না, অ্যাড্রেস হচ্ছে। এইটাই ধরা পড়ছে। না, না, এটাই আপা, কি ধরা পড়া এটা বলে? এটা হ্যাঁ। সেটা ঠিক আছে, বাইরে আসবার পরে আপনি বলবেন এইটা ত্রুটি, এটা তো জনসমক্ষে চলে আসলো চিঠি, রিজাইন দেওয়ার 10 মিনিটের মাথায় চিঠিটি 10 মিনিটের মাথায় কি করে বাইরে আসলো? তার মানে প্রধানমন্ত্রীর কার্যালয় সিকিউর না, প্রধানমন্ত্রীর কার্যালয় সিকিউর না, এটা তো অবশ্যই আমলে নিতে হবে। প্রধানমন্ত্রী কার্যালয় কি এই যে আমরা আমলাতন্ত্রের কথা বলছি, তার প্রধানমন্ত্রী কার্যালয় কি এটার বাইরে? না, অবশ্যই এটার ভিতরেই। না, 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 এবং ওখানে আরো বেশি হবে, শুনুন বেশি আপা, ছিল। সচিবালয় তো জনগণ, পাবলিক যায় না, ওটা তো পাবলিক প্লেস না, ওটা না। কেপিআই, ওটা তো কেপিআই ভুক্ত এলাকা। কেপিআই যদি অনিরাপদ থাকে সেক্ষেত্রে আপা আপনি অবশ্যই দাবি করতে পারেন ধীরে ধীরে ঠিক করবেন, কিন্তু ধীরে ধীরে ঠিক করতে গিয়ে এই যে অফিসিয়াল সেক্রেসি একটা অ্যাক্ট আছে, সেই অ্যাক্টই তো অ্যাক্ট করছে না। তাহলে এই চিঠি বাইরে গেল, কে দিল, তাকে সামনে আনলো না, অফিসিয়াল সেক্রেসি অ্যাক্ট অনুযায়ী। সেটার ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন, এটা আপনি কি করবেন? আপনি গতকাল তো দুজনকে ধরেছে। সেটা তো যে তার red tail চুরি, মানে- না, তার সেটাও, চুরি। সেটা একই তো কথা হলো। না, একটা না, একটা তার কথা হচ্ছে। চুরি আর একটা আর চিঠি আপনার- বাইরে আবার যাওয়া চিঠি একটা, বাইরে আপা। এসছে, যেটা বলছেন আপনি, এটার বিরুদ্ধে যে অ্যাকশন নেয়নি, আপনি কি করে বলেন? আমি কি করে জানবো? তাহলে নিশ্চয়ই অবশ্যই না, না, চিঠি বাইরে আসলো, হ্যাঁ। অ্যাকশন বাইরে পেলাম না, না, action বাইরে পেলেন, সেটা আমরা আপনি কি জানলাম করবেন? এটা ঠিক অবশ্যই না, অ্যাকশন হবে, হবে না, না কেন? হবে, কিন্তু ঘটনা হচ্ছে যে আপা এটা সেক্রেসি, অফিসিয়াল সেই জন্যই সেক্রেসি তো বলে আপনার একটা আমি জিনিস জানলাম, আছে। এবং সেটা প্রাইম মিনিস্টার পর্যন্ত গেছে। না, এটা আমরা জানবার এখতিয়ার রাখি না। রাখি না। এখানে এটা আপু আমরা এবং জানবার সাইদ এখতিয়ার ভাই, রাখি না। আমার মনে হয় আমাদেরকে উদ্বেগটা আমলে নিতে হবে। উদ্বেগ কারণ অবশ্যই, রাষ্ট্র আসলে যে অবস্থায় আছে, এবং আমরা দেখছি যে কারণ মাননীয় আপনি অনেকে প্রধানমন্ত্রী- বলছেন না যে আওয়ামী লীগ ফিরবে। রাষ্ট্র যদি আজকে শোনো, একদিন এরকম হয় নাই। না, 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 আলাউদ্দিন এটা- মোহাম্মদ, 20 বছর আপু, ধরে এই অবস্থায় চলে আসছে। এখানে কিন্তু আলাউদ্দিন মোহাম্মদ, বিপদটা আপনারা কিন্তু- অনেকে পলিটিক্যাল অপোজিশন থেকে বা নাগরিক সমাজ থেকে বলছেন যে আওয়ামী লীগ ফিরবে, ফ্যাসিস্ট ওত পেতে আছে। আওয়ামী লীগ ফেরেনি, আওয়ামী লীগ ফেরেনি। আজকে হাইকোর্টে কি করে ব্যানার লাগালো নিষিদ্ধ সংগঠন? এটা ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে মেসেজ আগে ছিল না কেন? হাইকোর্ট একটা সেনসিটিভ জায়গা না, সেখানে ব্যানার টানালো কি করে? সেই জায়গায় যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা দায়িত্ব রেখেছিল তাদেরকে কেন তলব করা হলো না? নিশ্চয় কারণ না কারণ প্রশ্রয়তে এটা আমি হচ্ছে। সেটাই বলছি আপা, কারণ না কারণ তাদের প্রশ্রয়তে হচ্ছে। তাদেরকে আপনি ধরা আজকে উচিত। যে, আলাউদ্দিন সাহেব, সিটিং আজকে গভর্নমেন্ট তো, থাকা অবস্থায় কার প্রশ্রয়, NCP অজুহাত পাওয়া যাবে না। তাদেরকে না, প্রশ্রয় না, দিচ্ছে। না, না। NCP তো আওয়ামী লীগের এনসিপি বিরুদ্ধে অবশ্যই, তাহলে এনসিপি গভর্নমেন্ট কোথায়? হ্যাঁ। গভর্নমেন্ট কোথায় তাহলে? এনসিপি বিভিন্ন আপনি জায়গায় তো আপনি nomination দিচ্ছেন। 211টা constituency আমি তে কাউকে BNP থাকা ব্যক্তিগতভাবে সত্ত্বেও বলছি আপনি না, বলেন যে এটা আওয়ামী বলছি লীগকে যে NCP প্রশ্রয় যদি দিচ্ছে। এনসিপি কেউ ঠিক জড়িত না। থাকে তাকেও এটা যোগ যৌক্তিক ধরা না উচিত। এটা। তো আপনারা বিভিন্ন জায়গায় তাদেরকে জয়েন করাচ্ছেন, আহ্বান এবং জানিয়েছেন। তাদেরকে আহ্বান জানিয়েছেন, বলছেন যারা 24-এর আন্দোলনে যারা আমাদের বিরুদ্ধে ভূমিকা রাখেনি Right. তাদেরকে আপনি নেবেন। আপনি তাহলে একই তো না, কথা, না, এটা তো আপনি- ঠিক আপনি আছে কি- তো। আপনি আমি কি ব্যারোমিটারটা কিভাবে যে করলেন? না 24-এর আপনি তাদেরকে গণঅভ্যুত্থানে যারা ব্যারোমিটার পক্ষে কিভাবে দাঁড়িয়েছে, করলেন? আপনি কিভাবে যারা করলেন? গণঅভ্যুত্থানের আপনার পক্ষে তো দাঁড়িয়েছে, আপনার- না, না, আপনি না, কি আপনি প্রত্যেক ইউনিয়নের খবর আপনি জানেন? না, 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 আপনি আপনার প্রত্যেক ওয়ার্ডের খবর আপনি জানেন? না, না, এটা তো কার্যকর, কিন্তু আপনি না, না, আপনারা- ইন আপনারা- প্রিন্সিপাল আপনি দেখেন যে আপনারা ওদের ব্যাংক না, নেবেন, ওদের পয়সা নেবেন, আলাউদ্দিন মোহাম্মদ, ওদের এই জায়গায় সবকিছু আবার নেবেন, আপনারা কিন্তু বলতে বলেন চান যে না আওয়ামী লীগের 24-এর মধ্যে গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের কোনো লোক যারা পক্ষে দাঁড়ায়নি, যারা এবং পক্ষে তারা এখনো দাঁড়িয়েছে পর্যন্ত সরিও বলেনি। না, 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 তাদের তাদের কোনো হিসাব কর্মীও আলাদা। স্বীকার করে না, তাদের 24-এর হিসাব আলাদা। রক্ত ঝরানো আমি আমার অন্যায় ছিল। নেতা সার্জিস আলম থেকে শুরু করে না। 24-এর গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি হল থেকে ছাত্রলীগের নেতারা পদত্যাগ করেছে। শোনেন, পদত্যাগ সেটা তো- করেছে বলেই কিন্তু গণঅভ্যুত্থান হতে সেটা তো- পেরেছে। সেটা তো না, আলোচনার আপনারা বিষয় না। এখন এনসিপির কাছে যে এনসিপি তো খুব ফেয়ারলি যে হ্যাঁ যারা গণঅভ্যুত্থানে জনগণের বিপক্ষে দাঁড়ায় নাই, যারা এখানে খুনি আপনি হয়ে কি ওঠে করে নাই, জানেন? দাঁড়ায় নাই? কে আপনি দাঁড়ায়? কি করে এই এত আশ্চর্য সার্টিফিকেটটা হচ্ছেন? কে দাঁড়ায় দিবে? নাই? এই সার্টিফিকেটটা আপনার কে দিবে? সার্টিফিকেট কে দিল? আপনি এটা- ব্যারোমিটারটা আপনি না, কোথায় না, পেলেন? এই প্যারামিটার No, কোনো no। এই আপনি- প্যারামিটার কি যথার্থ না? না। এটা কি ভুল? না, না, না। এই প্যারামিটার না, ভুল না, না। না, যে আওয়ামী লীগ আপনি করে মনে সে করেন তো যে আমি অফিসিয়ালি execute এখনো করতে পর্যন্ত পারবো না। No, no, no. এখনো সাইদ ভাই, পর্যন্ত সে তো- বিষয়টা দেখেন, বিষয়টা এখনো হলো যে- পর্যন্ত আওয়ামী লীগের কেউ বলেছে উই আর সরি? No, no, আমরা আওয়ামী লীগের ইস্যু না, তাহলে আমাদের আপনারা একটা তো হলো- পদ মেনশন করেছেন যে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা সাইদ ভাই, যারা শুধু বিরোধিতা মামলার খাতিরে আসামি না বিরোধিতা তারা যোগ দিতে আমরা পারেন। এই- আমি এই- এই বিরোধিতার জন্য বক্তব্য না। থেকে আসলে দর্শক কিছুই শুনে নাই। না, কিছুই মূল জায়গাটা হলো যে বলেন। আপনি যারা 24-এর গণঅভ্যুত্থানে জনগণের বিরুদ্ধে দাঁড়ায় নাই, তারা আমাদের সাথে রাজনীতি করতে পারবে, আপনার সাথে করতে পারবে, আপুর সাথে করতে পারবে, এই বক্তব্যের মধ্যে কোনো অন্যায় আছে? অবশ্যই অন্যায় আছে। কোথায় অন্যায় আছে? সার্টিফিকেটটা কে দিবে? ক্লিন চিটটা কে এটা দিবে তো তাকে? নেক্সট ইস্যু। না, ক্লিন চিটটা কে ক্লিন দিবে? চিট মানে কি? জিনিসটা হলো যে 24-এর গণঅভ্যুত্থানে হ্যাঁ। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়ায় নাই, হ্যাঁ। এটা তো একটা আপনার যারা criteria। জনগণের বিরুদ্ধে দাঁড়ায় নাই তারা তো গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে হ্যাঁ, এখন এখন আছেন আপনারা। পক্ষে শক্তি কি? এখন আপনারা আছেন, পক্ষের আপনারা শক্তি কি? এনসিপি জন্ম নিয়েছেন, ছাত্রলীগের পদত্যাগকারী বিএনপি নেতারা আছে, ছিল না? জামাত আছে। না, 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 আমাদের এটা হলো যে পক্ষের শক্তি কি? ছাত্রলীগের পদত্যাগকারী নেতা, সেটা তো আপনার হিস্ট্রিক্যালি আওয়ামী লীগ ফ্যামিলি ছিল, সেটা কিন্তু তো আওয়ামী লীগ আলাউদ্দিন করেন, মোহাম্মদ ছিল না? আন্দোলন ছিল তো। চলাকালীন সময় না, কিছু 24-এর নেতারা না, না, পদত্যাগ করেছে।
আমার পয়েন্টটা হলো যে আপনারা আওয়ামী লীগের সবকিছু নেবেন, বাট আপনি ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে রিকনসাইল করবেন না। কেন করবেন না? আপনি আজকে আপনি কেন রিকনসিলিয়েশন কমিশন রিকনসিলিয়েশনের অর্থটা কি? রিকনসিলিয়েশনের অর্থ তো অপরাধ স্বীকার করতে হবে। আপনি তো এভিনিউ করতে হবে। আপনি আজকে আপনার এনসিপির এক নেতা আজকে আপনার ওই যে আবুল হাসনাত আব্দুল্লাহর যে একটা চিঠি, হাসনাত আব্দুল্লাহর যে চিঠি আজকে আমরা সামাজিক মাধ্যমে দেখতে পেলাম, যে সেই ওই আপনার 24-এর গণ আন্দোলনের পরপরই আপনার বসুন্ধরা গ্রুপের সাথে চিঠিটা কে দিয়েছে? হ্যাঁ, চিঠিটা কে দিয়েছে? চিঠিটা কে হাসনাত আব্দুল্লাহ দিয়েছে না বসুন্ধরা গ্রুপের প্রধান দিয়েছেন? যেই না না না, আমাকে চিঠি দিয়েছে, আমাকে একজন প্রেমপত্র দিয়েছে, মানে কি আমি অপরাধী? আপনি বলবেন আমি তো অপরাধী না। কিন্তু মোটা দাগের যে বিষয়টি, মোটা দাগের যে বিষয়টি আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগকে আপনারা সবাই একটা স্পেস করে দিচ্ছেন পদ দল ভারী করবার জন্য। আজকে হাইকোর্টের সামনে ব্যানার টাঙায়, প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের লাইন চুরি হয়, আবার কয়েকদিন পর দেখা যাবে দাবি দেওয়ার নামে শাহবাগে আন্দোলন শুরু হবে, প্রেস ক্লাবের সামনে অবস্থান শুরু হবে, তখন আপনারা বলবেন এগুলো মানবাধিকার, নাগরিক অধিকার। জি সাইদ ভাই, একটু বিরতির পরে ফিরে আসছি। দর্শক, সপ্তাহ দেশ থেকে আর বিরতির সঙ্গে থাকুন।